আমরা আজকে দুয়ারে সরকার নিয়ে অলরেডি সমস্ত মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট গেছে, কিন্তু এই প্রোগ্রামটা এতটাই বড় প্রোগ্রাম যে এটা যদি আপনারা একটু মিডিয়া এবং চ্যানেলগুলো যদি আমাদের একটু হেল্প করেন মানুষকে জানাতে, তাহলে ভালো হয়। আমরা যখন ফার্স্ট ফেজ অফ দুয়ারে সরকার ক্যাম্পেইন করেছিলাম 2020-তে, ফেব্রুয়ারি 2020-2021-এ, আমাদের অ্যাচিভমেন্ট যেটা হয়েছিল তার থেকে আজকের এই প্রোগ্রাম করতে আমাদের সাহায্য করেছে। আমাদের তখন মানে ফেব্রুয়ারি মাসে যেটা হয়েছিল 32,830টা ক্যাম্প হয়েছিল এবং 2.75 crore ভিজিটার এসেছিলেন, 2.75 কোটি। আউট অফ 1.77 crores অ্যাপ্লিকেশনস, 1.5 crores অ্যাপ্লিকেশন এলিজেবল হয়েছিল, অর্থাৎ 99% লোকে কাজ পেয়েছিল, কাজগুলো হয়েছিল তাদের। তার মধ্যে দু একটা যদি আপনাদের আমি বলি, জাস্ট অ্যাজ এক্সাম্পল, 85 lakhs ফ্যামিলিজ এনরোল্ড আন্ডার স্বাস্থ্যসাথী স্কিমে এনরোল হয়েছিল, তাদের নাম নথিভুক্ত হয়েছিল। 22 লক্ষ কাস্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হয়েছিল। 12.12 লাখ নিউ জব কার্ড 100 দিনের লোকেরা পেয়েছিলেন এবং পাড়ায় সমাধানে 10,000 ডিমান্ড ছিল, তার মধ্যে 7,500 ডিমান্ড আমরা ফুলফিল করে দিয়েছিলাম অত শর্ট টাইমে। সেই জন্যই আমরা দেখলাম এটা পাবলিক কাজ পাচ্ছে, পাবলিক তার নিজস্ব মতো কারো মানে কোনো মধ্যেখানে কেউ নেই, নিজেরাই ডাইরেক্ট এসে নিজেরা ফর্ম ফিল আপ করছে, নিজেদের অসুবিধে জানাচ্ছে এবং সরকারি কর্মচারীরা সেটা সাহায্য করে দিচ্ছে। বছরে আমরা দুবার করব বলেছিলাম, এবারে যেমন এটা 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত হবে। 8ই সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত যে কাগজপত্রগুলো আমরা পাবো সেগুলো এনকোয়ারি হবে এবং ডেলিভারি অফ সার্ভিস মানে ডেলিভারি করে দেবে সার্ভিস, এটা 24শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত হবে। এর জন্য 17,107টা ক্যাম্প অলরেডি শিডিউল করা হয়েছে, আরও বাড়বে, তার কারণ কিছু জায়গায় অনেক জল আছে যেগুলো বন্যা কবলিত এরিয়া, নদীর জলে ভেসে গেছে, সেই এলাকাগুলোকে পরে করে দেবো, কারণ যেহেতু জলে জলে ভেসে গেছে ওই এলাকায় মানুষ হয়তো আসতে পারবে না, তাদের জন্য আলাদা সময় করা হবে। বাট যেখানে যেখানে ক্যাম্প হবে সেখানে সবাইকে আসতে আমরা বলছি। প্রথমে আপনাদের আমি বলি 18টা স্কিম এখান থেকে দেওয়া হবে। খাদ্যসাথী যদি কেউ নাম লেখাতে চান, স্বাস্থ্যসাথী যদি কেউ নাম লেখাতে চান, এখনও কাস্ট সার্টিফিকেট কেউ নাম লেখাতে চান, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু অর্থাৎ যেগুলো 60 বছর বয়স হলে 1,000 টাকা করে পেনশন পায়, জয় জোহর অর্থাৎ আদিবাসীদেরও সেটা আছে, কন্যাশ্রী, তারপরে হচ্ছে রূপশ্রী, তারপরে হচ্ছে মানবিক, তারপরে হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ ফর ওবিসি মাইনরিটিস, শিক্ষাশ্রী হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, কন্যাশ্রী আপনারা জানেন জেনারেলি যত স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি আছে গভর্নমেন্ট স্কুলে সবাই পায়, গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি। এছাড়াও থাকছে লক্ষ্মীর ভাণ্ডার, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, কৃষক বন্ধু নিউ, 100 দিনের কাজ, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ল্যান্ড রেকর্ড কারেকশন অ্যান্ড মিউটেশন, প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাধারণ মানুষের জন্য। আধার রিলেটেড সার্ভিস যদি কেউ না পেয়ে থাকে করে ফেলুন, ব্যাংকিং রিলেটেড সার্ভিস, নতুন অ্যাকাউন্ট ওপেন করা, এগুলো সবগুলোই হবে এখান থেকে, এইসব ক্যাম্প থেকে। এবং পাড়ায় সমাধান অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে 16ই আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত। এবার আপনাদের আমি আর একটা কথা বলি যে
লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি নয়, চিন্তা নয়, টোটাল ফ্রি অফ কস্টে ফর্ম পাওয়া যাবে। আমাদের একটা ইউনিক নাম্বার দেওয়া থাকবে ক্যাম্প থেকে। প্রথমে যে মা বোনেরা আসবেন এন্টাইটেল, তারা লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যাবেন। আগে যেমন দুয়ারে সরকারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হতো, তারপরে আর একটা ক্যাম্পে যেতে পারতেন। আমরা এটাকে সরলীকরণ করেছি। দুয়ারে সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডারে যাবেন, তিনি লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যাবেন। তখন লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যে গভর্নমেন্টের অফিসার আছে, তিনি আপনাকে একটা ফর্ম দেবে। সেই ফর্মটায় একটা নির্দিষ্ট নাম্বার থাকবে এবং তার কাছেও সেই নাম্বারটা রেকর্ড করা থাকবে। এই ফর্মে ডুপ্লিকেট করা যাবে না, আর এই ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না, যাতে কোনো রকম এটাকে কেউ মিসইউজ করতে না পারে। সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম পাবেন। ফর্মটা পেয়ে আপনারা ফর্মটা ওখানে ফিল আপ করবেন, ফিল আপ করে জমা দেবেন। মনে রাখবেন, ফর্মের সাথে একটা ইউনিক নাম্বার দেয়া থাকবে। যে নাম্বারটা আপনাকে যে ফর্ম দিচ্ছে, সেই নাম্বারটা গভর্নমেন্টের কাছে থাকবে। সুতরাং এটা আধার কার্ডের সাথেও লিঙ্ক আপ করে দেওয়া হবে, কম্পিউটার জেনারেটেড নাম্বার। সুতরাং এই নাম্বারটা কেউ নকল করে কিছু করতে পারবে না। 2 হচ্ছে, এই ইউনিক নাম্বারটাই অ্যাকসেপ্টেড হবে ওই ফর্মটা ফিল আপ করবার জন্য। মনে রাখবেন, ফ্রম আউটসাইড থেকে যদি কেউ ফর্ম ফিল আপ করবার জন্য ফর্ম জোগাড় করে এবং অন্য এজেন্সিকেও 25-30টা ফর্ম ছাপিয়ে নিয়ে দিল, মানুষকে ভুল বোঝালো, সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। একমাত্র দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে, ওখান থেকে যে ফর্ম পাওয়া যাবে, সেটাই অ্যাকসেপ্টেড। অ্যান্ড ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, অল স্কিম। এবার হচ্ছে, যদি কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে, কেউ কাউকে ভুল বোঝায়, যেমন কালকে নর্থ 24 পরগনা কয়েকটা জায়গায় রটিয়ে দেওয়া হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে বাড়ির ট্যাক্স আগে জমা দিতে হবে গ্রামে। এরকম কোনো নোটিফিকেশন গভর্নমেন্টের নেই, এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। মনে রাখবেন, যদি এরকম কেউ করে, শুনবেন না। আপনার লক্ষ্মীর ভাণ্ডার আপনার নিজস্ব অধিকার, স্বাস্থ্যসাথী আপনার নিজস্ব অধিকার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড আপনাদের নিজস্ব অধিকার, কৃষক বন্ধু নিজস্ব অধিকার, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সব। যদি কোনো কমপ্লেন অর গ্রিভ্যান্সেস থাকে কারো, তাদের জন্য তারা ডাইরেক্টলি চিফ মিনিস্টারের অফিসে, তারা একটা নাম্বার দিচ্ছি আমরা, টোল ফ্রি নাম্বার যেগুলো বলে, সেখানে পাঠাতে পারেন। এই নাম্বারটা যদি আপনারা লিখে নেন ভালো হয়। এই নাম্বারটা হচ্ছে, যদি কারো কোনো কমপ্লেন থাকে, অ্যাকশান নেবে গভর্নমেন্ট। 1070/22143526 1070/22143526 15টা লাইন থাকবে। আর ওখানে সামনাসামনি বাংলা সহায়ক কেন্দ্র যেগুলো আছে, বিএসকে, সেখানেও কমপ্লেন করতে পারে। বাট আমাদের এখানে 15টা লাইন থাকবে। যদি কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে, যেমন আমরা দিদিকে বলো করেছিলাম, সেরকম কোনো গ্রিভ্যান্সেস থাকলে, যে আমাকে অমুক লোক ফর্ম দিচ্ছে না, বা আমি যাচ্ছি আমাকে ঘোরাচ্ছে, বা আমার কাছ থেকে ও পয়সা চাইছে, বা আমার কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না, তাহলে সঙ্গে সঙ্গে কমপ্লেন করতে পারেন। কমপ্লেন করলে আমরা সেইভাবে ব্যবস্থা নেব এবং আমরা ব্যাপারটাকে সমাধান করে দেব। মহরম 19-এর বদলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করেছে 20 তারিখে হচ্ছে, কারণ দিল্লিতে ওরা অ্যানাউন্স করেছে 20 তারিখে। আমি এখানেও খবর নিলাম, মহরমের দিনটা 19 তারিখে ছুটি ছিল, 19 তারিখের বদলে মহরম শুনছি 20 তারিখে হবে, এবং তাই ছুটিটা আমরা শিফট করেছি 20 তারিখে। জিওআই অলরেডি একটা নোটিফিকেশন করেছে। ওটা স্টেট গভর্নমেন্ট হলিডে যেটা ছিল, সেটা 19-এর জায়গায় 20 হচ্ছে। এবার হচ্ছে, কোভিডে আমি দেখেছি, যেমন গত পরশুদিন আমি দেখছিলাম একটা সংবাদ মাধ্যমে
যে বলছিল কোভিড বাংলায় বেড়ে যাচ্ছে, এটা ভুল রিপোর্ট। পরে কি হবে আমি জানি না, বাট এখনও অ্যাট প্রেজেন্ট যেটা আছে, কেউ কেউ ভুল রিপোর্ট দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন এখানে পজিটিভ যেটা চলছে, পজিটিভিটি যেটা, সেটা 600 থেকে 800-র মধ্যে। কেরালায় যেখানে 23,000, 24,000, মহারাষ্ট্র থেকে শুরু করে, সিকিম থেকে শুরু করে, নর্থ ইস্ট থেকে শুরু করে অনেক জায়গায় অনেক অনেক বেশি। আমরা এটা অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি। এবং আমাদের এখানে, আমি আপনাদের আগেও বলেছি, 8th ফেজ ইলেকশন যখন হয়েছিল তখন এটা 33% হয়ে গিয়েছিল। এখন আমরা এটাকে 1.5%-এ নিয়ে এসেছি। কোনোদিন 600 হচ্ছে, কোনোদিন 650 হচ্ছে, কোনোদিন 700 হচ্ছে, কোনোদিন 800 হচ্ছে। এর মধ্যে এটা ঘোরাফেরা করছে। ভ্যাকসিন তো ঠিকমতো পাচ্ছি না আমরা। তা সত্ত্বেও মনে রাখবেন প্রতিদিন প্রায় 47,000 থেকে 50 লাখ প্রত্যেক দিন আমাদের টেস্ট হচ্ছে। এবং এতগুলো টেস্টের মধ্যে 600-700 বেরোচ্ছে সব নিয়ে, সারা বাংলা নিয়ে। ডিসচার্জ রেট 98.15%। আমি সম্ভবত এবিপি আনন্দে দেখছিলাম যে ওরা বলছিল যে কোভিড এখানে বেড়ে যাচ্ছে, কিন্তু ঘটনাটা সত্যি নয়। 600 থেকে 800-র মধ্যে এটা ঘোরাফেরা করছে অনেক দিন ধরে। ডেথ রেট ইজ অলসো কোমরবিডিটিস নিয়ে 1.19%। এবং অকুপাই অফ কোভিড বেডস only 3.79%. টোটাল ভ্যাকসিনেশন ডোজেস গিভেন, এখনও পর্যন্ত আমরা আমাদের টাকা দিয়ে কিনেও 14 কোটি যেখানে লাগবে, আমরা 3,32,00,000 পর্যন্ত দিতে পেরেছি। মানে দুটো ডোজ নিয়ে। ফার্স্ট ডোজ 2.39 crore পেয়েছেন, আর সেকেন্ড ডোজ 92 কোটি পেয়েছেন। ডেলি ভ্যাকসিনেশন 3.5 থেকে 4 লাখ আমরা করছি, কিন্তু আমরা করতে পারি 11 লাখ। আমাদের সবচেয়ে বেশি মিনিমাম ওয়েস্টেজ -7%। এবং আমাদের এখানে টিকাকরণ সবচেয়ে ভালো, বেস্ট ইন কান্ট্রি। বাট আমরা ঠিকমতো ভ্যাকসিন পাচ্ছি না। অনেকে আমায় কোশ্চেন করছেন যে রুরাল, মানে যেটা হচ্ছে লোকাল ট্রেনটা কেন চলছে না। লোকাল ট্রেনটা চলছে না তার কারণ হচ্ছে ভ্যাকসিনটা যতক্ষণ পর্যন্ত আমি কিছুটা না দিতে পারবো গ্রামে গঞ্জে, এর প্রকোপ তো বাড়বে। আর তারপর আমি এখন থেকে যদি কন্ট্রোল না করি, আমি জানি মানুষের কষ্ট হচ্ছে, সাধারণ মানুষের যারা কলকাতায় আসতে চায়, সেই জন্য বাস টাস অটো টটো সব চালু করে দেওয়া হয়েছে, মেট্রোও চালু করে দেওয়া হয়েছে। একটাই প্রবলেম, সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েভ একটা আসার কথা আছে, তাই আমাদের এটা কন্ট্রোলে রাখতে হচ্ছে। কাজে আমি যারা আসতে পারছেন না ট্রেনে, লোকাল ট্রেনে, আমি জানি মানুষের গ্রিভ্যান্সেস আছে, কিন্তু আপনার জীবনের থেকে তো বেশি দামি কিছু নয়। তাই আরও কয়েকটা দিন আমাদের কষ্ট করতে হবে বন্ধু। আমরা একটা করছি, যেটা হচ্ছে আমরা চেষ্টা করছি ভ্যাকসিনেশনটা যাতে বাড়ানো যায়। আমি যদি গ্রামে গঞ্জে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, এই জেলাগুলো যেগুলো কাছাকাছি আছে, কলকাতার কাছাকাছি, যেগুলো থেকে লোকেরা রেগুলার চাকরি বাকরি করে যাতায়াত করে, সেটা অনেকটা করে দিতে পারি, 50%ও করে দিতে পারি ভ্যাকসিন, তাহলে আমি রুরাল ট্রেন চালু করে দেবো, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার প্রবলেম হচ্ছে একটাই, দূরবর্তী ট্রেন চলছে, প্লেন চলছে, মেট্রোও চলছে, বাসও চলছে, অটোও চলছে, টোটোও চলছে, গাড়িও চলছে, কিন্তু লোকাল ট্রেনটা আমরা আরও কিছুদিন সময় নিচ্ছি। তার কারণ আমাকে থার্ড ওয়েভটা একটু দেখে নিতে হবে। আর থার্ড ওয়েভ এক্সপার্টসরা বলছেন বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হতে পারেন, কাজেই শিশুরা আমাদের ভবিষ্যৎ। হয়তো একসাথে ট্রেনে আমরা বললাম নিয়ম মেনে যান, কিন্তু নিয়ম মেনে তো যাওয়া দূরের কথা, দেখলাম গাদাগাদি করে করে সবাই চলে গেল, ফলে প্রবলেম হয়ে যাচ্ছে। যার জন্য ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের রেস্ট্রিকশানের মধ্যে দিয়ে করতে হচ্ছে। সুতরাং আরও 15 দিন এটা থাকবে, আগস্টের 30th পর্যন্ত। আর কতগুলো রিল্যাক্সেশন আমরা দিচ্ছি, যেমন থিয়েটার হল টলগুলো সব আমরা খুলে দিচ্ছি, মানে 50% যেটা ছিল, থিয়েটার, অডিটোরিয়াম ওপেন, তারপরে সুইমিং পুল টোল, এগুলো সমস্ত খেলাধুলা 50% পর্যন্ত যা ক্যাপাসিটি আছে তার 50% অ্যালাউ করে দিচ্ছি।
আর রাত্রি যে টাইমটা 9টা থেকে বিকেল 9টা থেকে সকাল 5টা পর্যন্ত সব বন্ধ থাকতো, সেটা আমরা পাবলিকের ডিম্যান্ডের জন্য এবং বেচা কেনার জন্য এবং মানুষের যাতে টাইমটা কাজে লাগে সেই জন্য ওটা আমরা বাড়িয়ে দিচ্ছি। ওটা 11টা থেকে বেলা সকাল 5টা পর্যন্ত বন্ধ থাকবে। 11টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকা মানে মানুষের কোনো অসুবিধে হবে না, সেই সময়টা ঘুমোবার সময়। কাজেই কোনো বিজনেস থেকে শুরু করে কারোরই কোনো অসুবিধা হবে না, এটা আমি মনে করি। আমরা ইনফেকশন স্প্রেড করার ব্যাপারে আরবান এরিয়ায় স্পেশালি আমরা 75% পপুলেশন ইন আরবান এরিয়াজ আমরা ভ্যাকসিনেশন আমরা করেছি, কভার করেছি। অ্যাটলিস্ট 1 ডোজ অফ ভ্যাকসিনেশন কভার করেছি 75% পপুলেশন। কিন্তু গ্রামের দিকে অতটা আমরা করতে পারিনি, কারণ আমরা পাইনি। সুতরাং আরবান এরিয়াটা কিছুটা করতে পেরেছি আমরা, যতটা পেরেছি। 1 ডোজ অ্যাটলিস্ট 75% পপুলেশন যথেষ্ট। সুপার স্প্রেডারদের আমরা আগে করে নিয়েছি, বাদবাকি আমরা চেষ্টা করছি যাতে আমরা পাই, এবং পেলে আমরা রেলটাও চালু করে দেবো একটু সময় নিয়ে। এবার হচ্ছে আর একটা কথা, আপনারা জানেন কোভিড সিচুয়েশনের জন্য আমরা প্রিম্যাচিওর রিলিজ অফ লাইফ কনভিক্টস যারা জেলে বন্দি আছে, 2 আগস্ট আমরা 63 জন যাদের যাবজ্জীবন দণ্ড ছিল তাদের আমরা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। 61 জন মেল যাদের বয়স 60 বছর, আর 2 জন ফিমেল এজেড মোর দ্যান 55 ইয়ার্স, তারা পরিবারের সাথে থাকুক, এই জন্য আমরা 63 জনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখনও আমাদের স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড ফার্দার রিভিউ করে, যেহেতু আমরা প্রিম্যাচিওর রিলিজ করছি কোভিড সংক্রান্ত ব্যাপারে, সেই জন্য আমরা আবার আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আরও 73 জন কনভিক্টসকে আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে ছেড়ে দিচ্ছি, বিকজ তারা যাতে তাদের পরিবারের সাথে থাকতে পারে। এবং এদের মধ্যে বিশেষ করে আউট অফ দিস 73, 66 জন মেল এবং 65 জন এর মধ্যে হচ্ছে অ্যাবভ 60, এবং 7 জন ফিমেল লাইফ কনভিক্টস এজেড মোর দ্যান 55 ইয়ার্স। সুতরাং আগেই আমরা এই মাসে আমরা 66 জনকে আগে করেছি, এবং 63 জনকে আগে করেছি, আজকে আবার 73 জনকে করার সিদ্ধান্ত হলো। এটা একটা বড় সিদ্ধান্ত। সুতরাং যাদের 55 বছর এবং 60 বছরের মধ্যে ঘোরাফেরা করছে বয়স, তারা পরিবারের সাথে গিয়ে থাকুক, আর তাদেরও বেশি বয়স যাদের আছে তাদের আমরা অ্যালাউ করে দিচ্ছি বাড়িতে থাকতে। সেগুলো তারা যে সিস্টেমের মধ্যে পড়ে সেই সিস্টেমের মধ্যে দিয়েই বাড়িতে থাকছেন। যেখানে এলিজিবল কেস আছে সেখানে আমরা করে দিচ্ছি। হয়তো 1-2 খুব সাংঘাতিক কেস আছে, সেটা 2-3টে হয়তো অবজেকশন আছে বলে করা যাচ্ছে না, রিভিউ বোর্ড সেটা করতে পারেনি, বাদ বাকি টোটালটাই করে দেওয়া হচ্ছে। আর একটা কথা আমি বলবো, লক্ষ্মীর ভাণ্ডার স্কিম যেহেতু নতুন হচ্ছে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেমন নতুন হচ্ছে, কিষাণ বন্ধু যেমন হয়ে গেছে, লক্ষ্মীর ভাণ্ডার সেপ্টেম্বর থেকে আপনারা দেখেছেন, আমি আগেই বলে দিয়েছি। আর দুয়ারে সরকারটা আমরা ভাইফোঁটার দিন থেকে করব। এই রেশন, দুয়ারে রেশন, কাজে আমাদের একটা প্যাচ আপ করে নিতে হবে, আমাদের সিস্টেম করে নিতে হবে। আমরা যে ডিসিশানগুলো নিয়েছিলাম প্রত্যেকটা ডিসিশানই কিন্তু আমরা কার্যকর করছি। এই যে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে জেনারেল মহিলারা, জেনারেল কাস্ট যারা, তারা 500 টাকা পাবে মাসে, এবং যারা শিডিউল কাস্ট ট্রাইব তারা 1000 টাকা পাবে। মনে রাখবেন, এখানে কিন্তু সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে, পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড করেছে সেই পরিবারে অনেক গৃহবধূ আছে, হয়তো কার্ডটা হয়েছে বয়োজ্যেষ্ঠ মহিলার নামে, সেখানকার যারা 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত তারাও অ্যালাউড হবে। একমাত্র যারা সরকারি চাকরি করে এবং পেনশন পায়, এবং প্রাইভেটেও যারা ভালো চাকরি করে পেনশন পায়, তারা ছাড়া আর সবাই পাবে 25 থেকে 60 বছর পর্যন্ত। 60 বছরে আবার দেখুন যারা শিডিউল কাস্ট ট্রাইব আছে তারা জয় বাংলা প্রকল্পে জয় জহরে পেয়ে যাচ্ছে। এরপর 18 বছর থেকে বিধবা ভাতা যারা পাচ্ছেন সবাইকেই বিধবা ভাতা করে দেওয়া হয়েছে। পুরোহিতদেরও 1000 টাকা করে দেওয়া হয়েছে। সবুজ সাথীতেও 10 লক্ষ সাইকেল এবছরেও দেওয়া হচ্ছে, এবং ট্যাব যেটা ক্লাস 9 দিই সেটা আমরা
দিয়ে দেবো ওই ফোন যেগুলো মোবাইল ফোন বা স্মার্টফোন যেগুলো, সেটা আমরা নভেম্বরের মধ্যে আমরা দিয়ে দেবো। সুতরাং আমাদের যা সিদ্ধান্ত সামাজিক সংস্কারের, সমাজ সংস্কার আমার মনে হয় পশ্চিমবঙ্গ একটা নজির গড়েছে এবং আমরা গর্ব করে বলি বাংলা একদিন বিশ্ব বাংলায় পরিণত হবেই। তার কারণ হচ্ছে সমাজ সংস্কারে বিনা পয়সায় রেশন, মাইগ্রেন্ট ওয়ার্কারদেরও আমরা ঠিক করেছি যারা ওয়ান নেশন ওয়ান রেশনে আসবে তারাও বিনা পয়সায় রেশন পাবে। শুধু আমাদের একটা সিস্টেম করতে হবে যাতে যে এখান থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার এসে রেশন নিচ্ছে সে যাতে অন্য স্টেটে রেশনটা না নেয় সেটা দেখতে হবে। কারণ অন্য স্টেটে পেলে আমি দেবো না, যদি আমার স্টেটে তখন থাকে সেই স্টেটে অন্য স্টেটে রেশনটা না পায় তাহলে ওয়ান নেশন ওয়ান রেশন পাবে। সুতরাং এগুলো সব করা হয়েছে। এই পর্যন্ত আজকে আপনাদের বলার ছিল, একটু বললাম। বন্যা তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় ভীষণ বাড়াবাড়িভাবে হয়েছে। মাস্টার ঘাটাল প্ল্যান নিয়ে, যেটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি নিজেও অনেকবার লিখেছি, আমি মিনিস্টারদের একটা টিমও পাঠাচ্ছি, এমপিদেরও টিম গেছে, গতকাল অলরেডি গেছে, আমাদের টিম এখান থেকে গেছে, অফিসারদের টিম। তার কারণ আমি দেখেছি, আমি 4 কিলোমিটার একটা, ওটা 7 কিলোমিটার নয়, 4 মিনিটের একটা ভিডিও তুলেছিলাম, টোটালটাই জল, 36টা ব্রিজ হয়েছে। আর ঘাটাল এমন নৌকার মতো অবস্থা, ঘাটাল যতক্ষণ মাস্টার প্ল্যান না হচ্ছে ওটা রেমেডি নেই। তার কারণ হচ্ছে ওটা একদম নৌকোর মতো, সল্টলেকটা যেমন নৌকোর মতো, জল জমলেই দেখবেন সল্টলেকটা আগে ডুবে যায়। বাংলাটাও যেমন দেখবেন নৌকোর মতো, ঝাড়খণ্ড জল হলো এখানে ঢুকে গেল, বিহারে জল হলো এখানে ঢুকে গেল, সেরকম ঘাটালটা আবার হচ্ছে পশ্চিমবাংলায় নৌকার মতো, মানে বৃষ্টি হলেই মেদিনীপুরে ওই ঘাটালে ডুবে যাবে। তারপর তো শিলাবতী আছেই, শিলাবতী, কংসবতী, ডিবিসি, পাঞ্চেত, তেনুঘাট, সো মেনি, মৌরাক্ষী। সুতরাং সব দিক দিয়েই মানুষ প্রতিবারই বিপদে পড়ে। আমি দেখছি ওয়ান অল্টারনেটিভ ইয়ার হচ্ছে, 15 হয়েছে, 17 হয়েছে, 19 হয়েছে, আবার 21 হলো। মাঝখানে আবার একই সময়ে আমফান হয়ে গেল, যশ হয়ে গেল, বুলবুল হয়ে গেল, ফণী হয়ে গেল, 2 বছর ধরে কোভিড চলছে। কি একটা দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর দুর্ভোগ মানুষ পালন করছেন এবং আমাদেরও খুব খারাপ লাগছে। যতটা পারি, আমাদের তো কেউ কিছু দেয় না, যতটা পারি ততটা সাহায্য করার চেষ্টা করি। এবং আমি এখনও মনে করি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড আছে, সেখানে যদি আপনারা কেউ মনে করেন ডিজাস্টার রিলিফ ফান্ড আছে কোভিডের জন্য বা এই সব ডিজাস্টারের জন্য, বন্যার জন্য, যদি কেউ পারেন নিশ্চয়ই আপনাদের সহযোগিতার হাত বাড়াবেন, যাতে এই গরিব মানুষগুলো তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। আমরা গভর্নমেন্ট তো একা সব কিছু করতে পারি না, সবাইকে নিয়েই করতে হয়। কাজেই আমরা যতটা পারছি করছি, আপনারাও যদি কিছু করতে পারেন ভালোই হয়। তিপ্পল দেওয়া থেকে শুরু করে, চাল তো আমরা বিনা পয়সায় দিই, জিআরও দিই, বেবি ফুড থেকে শুরু করে, ড্রাই ফ্রুট, চিড়ে মুড়ি থেকে শুরু করে, আলু ডাল থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, যেগুলো মানুষের প্রয়োজন, যদি আপনারা দিতে পারেন ভালোই হয়, আমরা পৌঁছে দেবো। সবাইকে এর জন্য টাকা তুলতে হবে না বাইরে থেকে, অনেকে নিজস্ব অর্গানাইজেশন থেকেও দিতে পারে, সিআরের কাজেও করতে পারেন, সেটা যদি দেখে নেন ভালোই হয়। কোভিডের সময় আপনারা কিছুটা হেল্প করেছিলেন, যার জন্য আমরা যারা যারা হেল্প করেছিলেন সেই টাকায় আমরা অনেকটা ভ্যাকসিন কিনতে পেরেছিলাম। এই পর্যন্ত। আবার কি হলো দিদি? সাম্প্রতিক সময় একটি চিঠির কথা জানা গেছে, যেটা আন্তর্জাতিক সংস্থা, তারা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্ব শান্তি বৈঠকে যোগ দেওয়ার জন্য। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় আছে, সেই চিঠিতে একটা জায়গায় লেখা আছে যে গত 10 বছর ধরে আপনি যেভাবে সাধারণ মানুষের উন্নয়নের কাজ করেছেন, এইটা প্রসঙ্গটা উত্থাপন করা হয়েছে। কিন্তু পাশাপাশি দেখা গেছে সাম্প্রতিক সময় একটি সর্বভারতীয় পরীক্ষাতে পোস্টপোন ভায়োলেন্স নিয়ে বলা হয়েছে। তো এরকম একটি চিঠি আসা আন্তর্জাতিক ক্ষেত্র থেকে, এবং সেক্ষেত্রে একটা সর্বভারতীয় পরীক্ষা, এরকম একটা প্রশ্ন আছে। আপনি যেহেতু ভালো চিঠিটাকে গুলিয়ে দিলেন আর একটা পলিটিক্যাল কোয়েশ্চেন করে, তাই আই হ্যাভ নো রিপ্লাই। সাংবাদিক হয়ে আগে জানবার চেষ্টা করুন কোনটা জিজ্ঞেস করা উচিত কোনটার সাথে। উপনির্বাচনে রাজনৈতিক দলের ওপিনিয়ন চেয়েছে, আমরা আমাদের ওপিনিয়ন ঠিক সময় পাঠিয়ে দেবো, আমরা আগেও পাঠিয়েছি, আমরা আবার পাঠিয়ে দেবো।
দিদি এটা কি সময় নষ্ট করার জন্য? কি সুতপা কি বলছে নাকি জানি Didi, on PM Kisan Nidhi Yojana, state was asked to send the statistics to provide the fund directly to the farmers. Has the central government given support to the farmers, or all the statistics has been approved by the central government? whatever they ask the name who are entitled, we have sent the list, but they have deprived about 2 lakhs people. They have not given 11 lakhs people. This is the deprivation, and we are giving all farmers. Even they are giving only who have 2 acres of land, but we are giving 10,000 who have 1 acres of land. Even 1 kattha of land we are giving 4,000. To PSC exam, the CAPF question. আগে কেউ করছিলে বলো এইটা লাস্ট কোশ্চেন হ্যাঁ Didi, the UPSC question paper which was given to CAPF aspirants, it had a couple of questions like core violence in Bengal, farmers' protest whether it's politically motivated or not, oxygen crisis in New Delhi. These are all very controversial issues, highly debated by the government and also by the opposition parties. What do you think is the motive of UPSC, which is a central body, to ask such kind of questions to CAPF aspirants? all these 3 questions are politically motivated and highly objectionable. I don't understand how a impartial institution like UPSC, they can question like this. BJP party office, they have prepared the question, I'm sorry to say, though I have great respect for UPSC, but if they have to maintain the dignity, the honor. Everybody respect them because we thought they are the impartial people. Until now they were impartial. But now if they ask the question that post-poll violence in Bengal, and if they ask the question that farmers issue are violent, if they ask the question Delhi regarding oxygen, don't you think these opposition states is being marked only to give the message to the aspirant candidate for CAPF that you have to give full support to BJP, and whatever BJP will say that you have to accept, otherwise you are not been entitled. What is this? Is it sure? I think that anybody can ask the question, even if you go to court also, court will not accept that also. Anybody can go, any candidate can go to the court also. Even any common people can go to the court. Even any who are doing the social work, especially right to information, they can ask, because this is really I am shocked to see this question. Sometimes they will ask that there is India, only one citizen is there, tell the names. Every project, you see their name is there. Every project, every scheme, even sky to heaven, even soil to sky, land to sky. Don't you think that there should be some dignity? What is this? Who are doing this nuisance? Do you think that forcefully you will bulldoze the Constitution of India? You will bulldoze the federal structure of India? You will bulldoze the democracy of India? You will bulldoze all the institution of India? You will bulldoze the impartiality of the right to work or democratic rights or fundamental rights to the people? Is it not my fundamental right? When you are accusing somebody, abusing somebody, do you think it is proper? It is impartial? That's why before election I raised the issue that at the time of election they allowed CAPF only to capture the booth, and they are killing the people. You know Dinhata, they have Shitalkuchi, they have beaten the people like anything. They just behave just like BJP party members. Why I raise this issue? I don't have any ill motive, because I have seen nowadays I am watching how they are behaving. Some people are going through the airport area. Now airport security asking, there are some Bengal reporters who are traveling with me. They are being asked, क्या आप दीदी का सपोर्टर है ना मोदी का सपोर्टर है? Is it the way to behave?
क्या कंट्री को क्या दे रहा है? कंट्री को तो खत्म कर रहा है आप लोगों ने। पोस्टपोल वायलेंस कहाँ हुआ? त्रिपुरा में क्या हुआ देखा नहीं? आंख नहीं है, आंखों में क्या है? छुपा रुस्तम हो गया है। त्रिपुरा में कोई आदमी जाने नहीं सकता है, आसाम में नहीं जा सकता है, यूपी में नहीं जा सकता है। बीजेपी रूल स्टेट में कोई जर्नलिस्ट भी बात नहीं कर सकता है। कोई जर्नलिस्ट आपको खिलाफ में लिखता है तो उसको भी अपडेट करा देता है। बंगाल में तो कोई केस ही नहीं हुआ है। प्रीपोल अलायंस का टाइम में सीएपीएफ गोली किया था, वो प्रीपोल अलायंस का। पोस्टपोल अलायंस में कुछ हुआ ही नहीं, पूरा झूठा दिया। अभी तक देखिए ना, ह्यूमन राइट्स कमीशन को भी बीजेपी का मेंबर भर दिया। नेशनल कमीशन वुमेन को भी आप देखिए ना कौन है। आप लोग इसको पूरा बायोडाटा ले लीजिए और देख लीजिए ये लोग कौन है। जो लोग ह्यूमन राइट्स कमीशन का रिपोर्ट दिया, जो बंगाल में आए थे, ये लोग कौन थे? कौन थे? आई कैन चैलेंज इट because I know their BJP activities, their ABP activities. I know their Twitter and Facebook handling. I have seen it in my own eyes. So this is wrong, absolutely wrong. They have to pay for this. Don't forget, today you are in power, but tomorrow you may not be. Chair is not permanent for all, but the constitution is permanent. The country is permanent. The democracy is permanent. The institution is permanent. You cannot destroy the secular fabric of our country. You cannot destroy the moral of the people. You cannot compel the people to write in favor of you. Suppose I am not your supporter, why I will use your photo? You compulsory COVID certificate, you gave photo. I don't like you, but I have to carry this. Why? Where is the freedom of the people? Now you allow death certificate also your photo? It's too much. দিদি অনেক বলে দিচ্ছি। দিদি যাচ্ছেন